মেম সাহেবকে বলতে গেছি, কিন্তু তার আগেই ছোটবাবু আমার নামে অনেক কিছুই বলে। আমি চুরি করছি, এটা করছি, ওইটা করছি। ছোটবাবুর মায়ের সাথে এগুলো বলছি। বলার পরে সে আমারে অনেক মারধর করছে। করার পরে আমি অনেক অসুস্থ। পরে আমারে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করে দিছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে আমি অনেক কান্দি। কান্নার পরে হঠাৎ করে দেখি পুলিশ। ওনাদের কাছে আমি সাহায্য চাই। পরে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কিন্তু লাভ কি হয়েছে? কিছুই না। আমি যাদের জন্য এত কষ্ট করে বাহিরে গেলাম, আমি ওই জায়গাতে আসার পরে তারা সবাই আমাকে ভুল বুঝে। এভাবে আমাকে বাহিরে থেকে পাঠিয়ে দিছে। আমি খারাপ মেয়ে, আমি ভালো মেয়ে না। আমার ফ্যামিলি আমার সাথে কথা বলে না, আমারে দেখতে পারে না। মানে তারা আমারে দেখলে কেমন জানি একটা, মানে আমি দুশ্মন মনে হয়। মার্ডার করলে যেরকমটা করে আমার সাথে ঠিক এরকম ব্যবহারটাই করে। আমি কোনো কিছুই চিন্তা ভাবনা করে পাই না। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করি, আপনারা যেন কারো কথা শুনে এরকম ভুল না করেন আমার মতো। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেন জান, তুমি কি ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো না? তুমি কি খুব টেনশনে আছো, খুব প্রবলেমে আছো? আমাকে তুমি ফোনেই বলো। বলছে না, বাসায় গিয়ে আমি সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার স্বামী কলটা কেটে দিয়ে আমার শ্বশুরমশাইয়ের সাথে গল্প করলাম কিছুক্ষণ। তো আমার শ্বশুরমশাই বলতেছে, এখানে তো অনেকদিন থাকলাম, চলো না বাসায় যাই। তো আমি বললাম, কেন, আপনার কি এখানে খুব প্রবলেম হচ্ছে? আমার বাসার সবাই কি ভালোবাসে না, বা আপনার খেয়াল রাখতেছে না? আমি কি আপনাকে অবহেলা করছি? বলতেছে, না, অবহেলা কেন করবা, অনেকদিন হয়ে গেছে তো, বাসার কথা মনে পড়ছে। তো আমি বললাম, ঠিক আছে, তো চলুন বাসায় যাই, কোনো প্রবলেম নেই। তো আমার ফ্যামিলি থেকে বলতেছে, আর 2 দিন থাকো তুমি, তারপরে তুমি বাসায় যাও। আর বাসায় গিয়ে কী করবা, বাসায় তো তোমার কেউ নাই। তো আমার এই আম্মার কথা শুনে আরও 2-3 দিন আমরা থাকলাম। তো আমার শ্বশুরের হঠাৎ করে শরীরে অসুস্থতা বাড়লো। তো তাকে নিয়ে একটু হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে একটু চেক আপ করালাম, আসলাম। আর আমার শ্বশুরের জমি বিক্রি করার সমস্ত টাকা শেষ হয়ে গেছে। কিছু টাকা ছিল, সেই টাকাগুলো আমার কাছে রাখছি। সেগুলো টাকা দিয়ে তাকে ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্ট করে আমার বাবার বাড়িতে আবার নিয়ে আসলাম। নিয়ে এসে আবার 2 দিন থাকলাম। থাকার পর আমার শ্বশুরকে নিয়ে আবার আমার শ্বশুরের বাসাতে চলে আসলাম। হঠাৎ করে আমার স্বামী ফোন করছে। ফোন করে বলতেছে, তুমি কেমন আছো, কি করতেছো? তো আমি বললাম, তো বাবা অসুস্থ ছিল, আমি তো তাকে নিয়ে ট্রিটমেন্ট করে হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে একটু ওষুধ কিনে দিছে, সেগুলো নিয়ে এখন আমি ঠিক মতনই দেখাশোনা করতেছি, তাকে খাওয়াচ্ছি। আর তো বলতে চাচ্ছে, ঠিক আছে, তো আমি সামনের মাসে চলে আসবো। তো যখন আমি গ্রামের মেয়ে, অত্যন্ত গরিব, গরিবের ভিতরে গরিব, গরিবরাও অনেকটা ভালো থাকে। মধ্যবিত্ত আমি সেটা না, একদম গরিব। আমরা একদম গরিব। আমাদের 6 বোন 1 ভাই, বাবা নাই। যাই হোক, আমাদের মা আমাদের অনেক কষ্ট করে বড় করছে, কিন্তু আমাদের মার কষ্ট আমি দেখতে পারি না। মার অনেক কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু কি করব, কারণ কিছু তো করার নাই। আমি তো মেয়ে মানুষ। যদি ছেলে মানুষ হতাম, রিক্সা চালাতাম, যে কোনো একটা কাজ কইরা আমার মাকে আমি সহযোগিতা করতে পারতাম, কারণ সেটা তো করা সম্ভব না। আমি একটা মেয়ে মানুষ, আর আমার পড়াশোনা নেই যে আমি একটা চাকরি করব, যে 2টা পোলাপান গ্রাম অঞ্চলে পড়াবো, সেই যোগ্যতাটা আমার নেই। আমাদের পাশের গ্রামের একজন দালাল, তিনি বাহিরে লোক পাঠান, বিভিন্ন জায়গায় লোক পাঠায়, যেমন সৌদি, আরও বিভিন্ন জায়গায়। আমি একদিন রাস্তায় বসে আছি, অনেক গরম, রাস্তায় বসা, বাগানে বসা ভাবতেছি আর কাঁদতেছি। তখন আয়সা বলে, তুমি এখানে বসে কান্না করতেছো কেন? চিনে, পাশের গ্রামের তো চিনাই। দেখেন মাথা এমন কষ্ট করতেছে, কিছু করতে পারি না, অনেকগুলা ভাই বোন। আমার মা তো বয়স হয়ে যাইতেছে, আর কত কষ্ট করব। এই জন্য আমার আর ভালো লাগে না। তখন উনি আমাকে বলল যে, শুনো, আমি তোমাকে একটা কথা বলি। যে বললেন, তুমি এত কষ্ট না করিয়া, তুমি এত লম্বা চূড়া, বলে ঘরের কাজ কাম তো পারে, রান্না বান্না। আমি তো হ্যাঁ, মোটামুটি এগুলো পারি। তখন সে আমাকে বলল, তোমাকে আমি বাহিরে পাঠিয়ে দিই। যে বাহিরে পাঠাইলে অনেক টাকা পয়সা লাগবো, আর আমাদের তো আর টাকা পয়সা নাই, যে আনলে খাইতে পারি, না আনলে নাই। টাকা পয়সা থাকলে তো এখানে কিছু করতে পারতাম। ওই দেখো, 1 টাকাও লাগবে না, তুমি যদি যাও তাহলে বলো, আমি তোমাকে পাঠিয়ে দেবো। পরে চিন্তা ভাবনা কইরা আমি রাজি হয়ে গেলাম। আমার আম্মুকে বললাম না, কাউকে বললাম না। না বলার পরে আমি রাজি হয়ে গেছি। কিন্তু মানুষের কাছে শুনছি বিদেশ অনেক খারাপ, কিন্তু কল্পনা করতেও পারি নাই, কখনো ভাবি নাই মানুষের বলা কথাগুলা সত্যি হয়ে যেতে পারে। তো আমি যখন বাহিরে চলে গেলাম, যেদিন যাব সেদিন আমার মাকে বললাম, মা, তোমাদেরকে একটা কথা বলি। তখন আমার মা কয়, কি? তখন আমার মাকে বললাম যে, দেখো, তোমারে না বইলা এই কাজ করছি, তো এখন আমি যাব। তখন আমার মা তো যাইতে দিব না। পরে আমার মাকে আমি মিথ্যা কথা বললাম যে, দেখো মা,
তুমি যদি এখন আমাকে না যেতে দাও তো উনি পাসপোর্ট করছে, তাহলে এগুলা টাকা পয়সা জরিমানা দিতে হবে। তা আমরা দেবো করতে। তখন আমার মা রাজি হয়ে যায়, কারণ আমাদের তো এই টাকা পয়সা জরিমানা দেওয়ার ক্ষমতা নেই, আমাদের তো ওই আর্থিক অবস্থাটা নেই। পরে বাহিরে গেলাম, যাওয়ার পরে 2-3 মাস খুব ভালো, এতটাই ভালো যে আমি কল্পনা করতে পারি নাই যে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনিতেই 2-3 মাস আমাদের বাড়িতে টাকা পয়সা দিলাম, আমার মার সাথে কথা বললাম। ওনারা যে বাসা খয় সেই বাসা তো আর আমি বুঝি না। আমি রান্না বান্না ঘর দর পরিষ্কার করে, তালাবাড়ি পরিষ্কার করে খাই দাই আর ঘুমাই। এরকম করতে করতে হঠাৎ করে একদিন রাত্রের বেলা মালিকের ছেলে ছোট বাবু আয়সা আমার দরজাটা ধাক্কাইতেছে অনেক রাত্রে। পরে উঠলাম, দরজাটা খুললাম, পরে ভিতরে আসে। পরে আমি বলি, ছোট বাবু আপনি এত রাত্রে এখানে কেন? তো উনি কী কয় সেটা তো আর আমি বুঝি না, আমার কথাটা উনি বুঝে। বলার পরে সে আমার গায়ে হাত দিতে চায়, আমি দিতে দিই না। পরে সে আমারে 2-3টা থাপ্পড় মারে। মারার পরে আমি বিছানায় পড়ে যাই। পড়ার পরে ওনার মন মতো যা করার আমার সাথে করে চলে যায়। মেম সাহেবকে বলতে গেছি, কিন্তু তার আগেই ছোটুবাবু আমার নামে অনেক কিছুই বলে। আমি চুরি করছি, এটা করছি, ওইটা করছি। ছোটুবাবুর মায়ের সাথে এগুলো বলছি। বলার পরে সে আমারে অনেক মারধর করছে। করার পরে আমি অনেক অসুস্থ। পরে আমারে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করে দিছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে আমি অনেক কান্দি। কান্নার পরে হঠাৎ করে দেখি পুলিশ। ওনাদের কাছে আমি সাহায্য চাই। পরে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কিন্তু লাভ কি হয়েছে? কিছুই না। আমি যাদের জন্য এত কষ্ট করে বাহিরে গেলাম, আমি ওই জায়গাতে আসার পরে তারা সবাই আমাকে ভুল বুঝে এইভাবে আমাকে বাহিরে থেকে পাঠিয়ে দিছে। আমি খারাপ মেয়ে, আমি ভালো মেয়ে না। আমার ফ্যামিলি আমার সাথে কথা বলে না, আমারে দেখতে পারে না। মানে তারা আমারে দেখলে কেমন জানি একটা, মানে আমি দুশ্মন মনে হয়। মার্ডার করলে যেরকমটা করে আমার সাথে ঠিক এরকম ব্যবহারটাই করে। আমি কোনো কিছুই চিন্তা ভাবনা করে পাই না। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করি, আপনারা যেন কারো কথা শুনে এরকম ভুল না করেন আমার মতো। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমার নাম আনিকা। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনের একটা গল্প বলতে চাই। গল্পটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টে, শেয়ারের সাথে জানিয়ে দিবেন। তো দর্শক চলুন, আমার সাথে আমার শ্বশুরে এই ব্যবহারটাই করলো। তো আমার একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল। বিয়ের 1 মাস পরে সে দেশের বাহিরে প্রবাসে চলে যায়। তো আমার বাসাতে আমি আর আমার শ্বশুরই বাসাতে থাকতাম, আর কেউ থাকতো না। আর আমার স্বামী বিয়ের পর 1-1.5 মাস পরে বিদেশে চলে যায়। তো দীর্ঘদিন বিদেশে ছিল। তো আমি আর আমার শ্বশুরে বাসাতেই থাকতাম। তো আমার শ্বশুরের বিভিন্ন ধরনের কাজে সাহায্য করতাম, বা সে একটু অসুস্থ ছিল, ওষুধ খাওয়াতাম, রান্না বান্না সব কিছুই আমি দেখাশোনা করতাম। কিন্তু আমার শ্বশুরের বয়সটা একটু ইয়ং ছিল, অল্প বয়স ছিল। আমার শ্বশুর আমার দিকে একটু ভালোই একটা নজর দিত, মানে তার মনের একটা ভাব প্রকাশ করতো, আর আমার সাথে তার সব কিছু শেয়ার করতো। তো আমি তার জন্য রান্নাবান্না করতাম, তার রুমে নিয়ে গিয়ে খাইতে দিতাম। তো তার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আলাপ করতাম। তো খারাপ কোনো বিষয় আলাপ না, তার সাথে আমি ভালো সব কিছু শেয়ার করতাম। তো সেও সব কিছু শেয়ার করতো আমার সাথে। তো আমার স্বামী অনেক আগেই বিদেশ চলে গেছিলো। তো বিয়ের পরেও বিদেশ চলে গেছে। তো দীর্ঘদিন আমার স্বামী ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, কিন্তু সে আসে না। আমি তাকে আসতে বলি, সে বলে ছুটি পায় না। সে অনেক কিছু অজুহাত দেখায়, সে আসে না। তো বাসায় আমি আর আমার শ্বশুরমশাই দুজনেই থাকতাম। তো আমি যেখানে গোসল করতে যাইতাম, আমার শ্বশুর সেখানে দাঁড়ায় থাকতো বা আমার দিকে খারাপ নজরে তাকাইতো। তারপরে আমি রান্না করতে চুলার পাড়ে যেয়ে বসে থাকতো, বিভিন্ন কাজে সাহায্য করতো, বলতো তোমার একা কাজ করতে কষ্ট হচ্ছে, আমি একটু হেল্প করি। তো এরকম বিভিন্ন ধরনের কথা বলতো। তো একদিন আমার সাথে বলতেছে, আনিকা তোমার কী খেতে ইচ্ছা করে তুমি আমাকে বলো, কি খাবো? বা আমার তো মিষ্টি জাতীয় কোনো জিনিস ভালো লাগে না, আমি টক ঝাল এসবই পছন্দ করি। তো আমার শ্বশুরমশাই বাজার থেকে ছানাচুর, চালতারা ছাড় এগুলো নিয়ে আসে, আমাকে ডাক দিছে, আনিকা আনিকা। তো আমি আমার ঘরের দরজা খুললাম, দেখো তোমার জন্য কি নিয়ে আসলাম। বলছে দেখো তোমার জন্য খাবার নিয়ে আসছি। তো আমি আমার রুমে নিয়ে ইচ্ছা মতো খাইলাম। তো আমার শ্বশুর আমার পাশে বসেছিল, আমার শ্বশুর আমার দিকে তাকাইছিল, আমি খাইতেছিলাম, আমার দিকে চাইয়াছিল। তো আমি বিভিন্ন ধরনের কাপড় চোপড় আমার শ্বশুর আমাকে দিত। তো আমার স্বামী অনেকদিন টাকা পাঠায়নি আমাকে, সেই জন্য আমার শ্বশুর এগুলো কিনে দিছিল আর বলছিল যে কি হয়েছে, কেন টাকা পাঠাচ্ছে না এসেই।
বলতো তোমার সাথে কি কিছু হয়েছে? আমি বলতাম না, আমার সাথে কিছু হয়নি। তো আমার শ্বশুরের জমি ছিল, জমি বিক্রি করে ঋণ শোধ করলো আর আমাকে ভালো ভালো খাবার চোপড়, তারপরে আমার যখন যেটা লাগতো এটা সেটা এনে দিত। তো একদিন আমাকে বলতেছে আমার ছেলে বিদেশ যাওয়ার পর তো অনেকদিন বাপের বাড়ি যাও না, তো বাপের বাড়িতে ঘুরে এসো। তো আমি বললাম না, আমি যদি বাপের বাড়ি যাই তাহলে আপনাকে রান্নাবান্না করে কে দিবে, দেখাশোনা কে করবে, আমি ছাড়া তো এই বাড়িতে কেউ নেই, তো আপনিও আমার সাথে চলুন। তো বলতেছে না, আমি তোমার সাথে কি করে যাই, আমার তো ভালো লাগতেছে না, এ বাড়িতে একা যাওয়া ঠিক হবে না। তো আমি বললাম কেন যাবেন না, চলুন না। তো আমি অনেক রিকোয়েস্ট করার পর আমার শ্বশুর আমার সাথে আমার বাসায় বেড়াতে গেল। তো সেখানে গিয়ে অনেক দিন থাকলাম, আমার বাপের বাড়িতে গিয়ে অনেক দিন থাকলাম। তো হঠাৎ একদিন আমার স্বামী ফোন করছে, ফোন দিয়ে বলতেছে আনিকা তুমি কেমন আছো, কি করতেছো। অনেক কিছুই গল্প স্বল্প তার সাথে করলাম। তো অনেক কিছু প্রশ্ন করলো আমাকে। তো আমি বললাম ভালো আছি, তুমি কেন বাসায় আসছো না, ইদারিং অনেকদিন হয়ে গেল, 3-4 মাস তুমি কেন টাকা পাঠাচ্ছ না। তো বলতেছে তো তোমাদের ব্যাংকে তো অ্যাকাউন্টে বন্ধ হয়ে আছে, তো টাকাটা ঢুকতেছে না, তো একটু ব্যাংকে যোগাযোগ করো। তো এটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করলাম, আমার শ্বশুরের সাথে শেয়ার করে আমার শ্বশুরকে বললাম যে আব্বা আমি একটু ব্যাংকে যাব, তো আপনার ছেলে হয়তো টাকা পাঠাচ্ছে ব্যাংকে, ব্যাংকারটা বন্ধ হয়ে আছে, কেন জানি টাকা ঢুকতেছে না, আমি একটু ব্যাংকে যেয়ে চেক করে আসি। তো আমার শ্বশুর বলতেছে আচ্ছা ঠিক আছে যাও তাহলে। তো আমি তাকে খাবার দিলাম, শোয়ার জন্য সব কিছু রেডি করে দিলাম, যে আপনি একটু রেস্ট নেন, আমি একটু ব্যাংক থেকে ঘুরে আসি। তো আমার শ্বশুর রেস্ট নিল আর আমি ব্যাংকে গিয়ে সব কিছু করে তারপর চলে আসলাম। এসে আমার স্বামীকে কল করলাম, কল করে বলতেছি যে ব্যাংকে অ্যাকাউন্টটা ঠিক করে আসছি, তুমি পরবর্তী মাস থেকে টাকা পাঠাতে পারবে। তো আমার স্বামী আমাকে প্রশ্ন করলো আমার বাবা কেমন আছে। আমি বললাম আমি তো আমার বাবার বাড়িতে চলে আসছি, তোমার বাবাকেও আমি আমার সাথে নিয়ে আসছি, তাকে ঠিক মতন ওষুধ খাওয়াচ্ছ কিনা, তার খোঁজ খবর রাখতেছো কিনা। তা আমি বললাম হ্যাঁ, তার কেন খোঁজ খবর রাখবো না, ঠিক মতন ওষুধ দিচ্ছি, খাবার দিচ্ছি, সব কিছু আমি খেয়াল রাখতেছি, এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি তোমার কাজে মনোযোগ দাও, আর তুমি দয়া করে তাড়াতাড়ি একটু বাড়িতে আসো, আমার না তোমাকে অনেকদিন ধরে দেখতে ইচ্ছা করতেছে, আমার অনেক খারাপ লাগতেছে, তোমাকে ছাড়া ভালো লাগতেছে না। তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আমারও তোমাকে ছাড়া ভালো লাগতেছে না, তো আমি অবশ্যই বাসায় আসবো, আর দেশে ফিরে এসে আমার সব কষ্টের কথা তোমার সাথে শেয়ার করব। আমি কেন দেশে যাইতে পারতেছি না, এখানে আমার কি প্রবলেম। আমি বললাম কেন জান, তুমি কি ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো না, তুমি কি খুব টেনশনে আছো, খুব প্রবলেমে আছো, আমাকে তুমি ফোনেই বলো। বলছে না, বাসায় গিয়ে আমি সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার স্বামী কলটা কেটে দিয়ে আমার শ্বশুরমশাইয়ের সাথে গল্প করলাম কিছুক্ষণ। তো আমার শ্বশুরমশাই বলতেছে এখানে তো অনেকদিন থাকলাম, চলো না বাসায় যাই। তো আমি বললাম কেন, আপনার কি এখানে খুব প্রবলেম হচ্ছে, আমার বাসার সবাই কি ভালোবাসে না, বা আপনার খেয়াল রাখতেছে না, আমি কি আপনাকে অবহেলা করছি। বলতেছে না, অবহেলা কেন করবা, অনেকদিন হয়ে গেছে তো বাসার কথা মনে পড়ছে। তো আমি বললাম ঠিক আছে, তো চলুন বাসায় যাই, কোনো প্রবলেম নেই। তো আমার ফ্যামিলি থেকে বলতেছে আর 2-4 দিন থাকো তুমি, তারপরে তুমি বাসায় যাও, আর বাসায় গিয়ে কী করবা, বাসায় তো তোমার কেউ নাই। তো আমার এই আম্মার কথা শুনে আরও 2-4 দিন আমরা থাকলাম। তো আমার শ্বশুরের হঠাৎ করে শরীরে অসুস্থতা বাড়লো, তো তাকে নিয়ে একটু হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে একটু চেক আপ করালাম, আসলাম। আর আমার শ্বশুরের জমি বিক্রি করার সমস্ত টাকা শেষ হয়ে গেছে, কিছু টাকা ছিল সেই টাকাগুলো আমার কাছে রাখছি, সেগুলো টাকা দিয়ে তাকে ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্ট করে আমার বাবার বাড়িতে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আবার 2 দিন থাকলাম। থাকার পর আমার শ্বশুরকে নিয়ে আবার আমার শ্বশুর বাসাতে চলে আসলাম। হঠাৎ করে আমার স্বামী ফোন করছে, ফোন করে বলতেছে তুমি কেমন আছো, কি করতেছো। তো আমি বললাম একটু বাবা অসুস্থ ছিল, আমি তো তাকে নিয়ে ট্রিটমেন্ট করে হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে একটু ওষুধ কিনে দিছে, সেগুলো নিয়ে এখন আমি ঠিক মতনই দেখাশোনা করতেছি, তাকে খাওয়াচ্ছি। আর তো বলতে চাচ্ছে ঠিক আছে, তো আমি সামনের মাসে চলে আসবো। তো যখন আমার শ্বশুর শুনলো যে তার ছেলে সামনের মাসে চলে আসবে, আমার প্রতি তো তার একটু লোভ ছিল, তার আলাদা একটা কোশ্চেন ছিল। তখন চিন্তা করলো আমার ছেলে 1 মাস পরে যদি বাসায় ফিরে আসে তাহলে তো আমার বৌমার সাথে আমি সেরকম কিছু করতে পারবো না, সময় দিতে পারবো না, বা তার উপর যে একটা খারাপ নজর সেটা দিতে পারবো না, সেরকম ভাবলো। তো আমাকে অনেক সময়, এখন প্রায় 12টা রাত বাজে, তো আমার শ্বশুর অসুস্থতার নাটক করলো। তো অসুস্থতার নাটক করি, তো আমাকে আনিকা আনিকা বলে ডাকতেছে। আমি বললাম কি হয়েছে বাবা, আমাকে ডাকছেন। বলে হ্যাঁ, তার শরীর সুস্থ ছিল, ভালোই ছিল, অসুস্থতার নাটক করছে। তো আমার খারাপ লাগলো যে সে আমার সাথে অসুস্থতার নাটক করলো। তো আমি বললাম বাবা কি হয়েছে, আপনাকে কি হসপিটালে নিব। বলতেছে না, আমার প্রেশারটা একটু বাড়ছে। তো আমি বলছি কি করবো, তেঁতুল খাওয়াবো, প্রেশারের ওষুধ খাওয়াবো। বলতেছে না, একটু মাথায় পানি দাও। তো আমি মাথায় পানি দিলাম, একটু টক কিছু খাওয়ালাম, তারপরে প্রেশারের ওষুধ খাওয়ালাম, তারপরে একটু পরে সেরে গেল। তো আমাকে বলতেছে আনিকা তোমাকে একটা কথা বলবো, রাখবা। আমি বললাম হ্যাঁ বাবা, কি কথা বলেন। বলতেছে আমার ছেলে তো অনেকদিন ধরে বাসায় ফিরতেছে না, আসে না আসে, ওর তো বাসায় ফেরার কোনো গ্যারান্টিও নাই। তো আমি বললাম বাবা এটা আপনি কেন বলতেছেন, আপনার ছেলে তো বাসায় ফিরে আসবে, ও তো সামনের মাসেই ফিরে আসবে,
তো বলতেছে সামনের মাসে চলে আসবে, ওই মিথ্যা বলছে। ওই দেখো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি কিনা, যে বা সম্পর্ক করছে বা বিয়ে করেছে। তো তুমি আমার ছেলেকে বাদ দাও, ও আর ফিরে আসবে না। ও মনে হয় কোনো মেয়ের সাথে সম্পর্ক করছে বা বিয়ে করেছে। আমি বললাম না বাবা, এটা হতে পারে না, ওরকম একটা ভালোবাসা দেখেন ওই সামনের মাসে চলে আসবে। তো আমার শ্বশুরে বলতেছে যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে মনে করো তোমার কপাল গেছে। তো আমি বললাম বাবা আপনি এসব কথা বলবেন না। তো আমার শ্বশুর সেদিন অসুস্থতার নাটক করলো। তারপরের দিন তো আমি বললাম আপনি কি কিছু খাবেন? বলতেছে হ্যাঁ আমার খুব ক্ষুধা লাগছে, আমার জন্য কিছু হালকা পাতলা রান্না করো। রান্না করে তাকে খাওয়ালাম। খাওয়া শেষ করার পরে তাকে আমি ওষুধ খাওয়ালাম। তো সে আমাকে হঠাৎ বলতেছে আমার ছেলের কথা বাদ দাও আর আমার কথা শোনো। তখন আমি বললাম আপনার কথা শুনবো মানে? তখন বললাম আমি যে বাবা আমি ঘুরানো পেঁচানো কথা বুঝি না, আমাকে একটু সিরিয়াসলি বলেন কি বলতে চাচ্ছেন। উনি বলতেছে তোমাকে আমার ভালো লাগে, তুমি আমার সাথে খুব বাজে একটা প্রস্তাব দিল। তখন আমি অনেকটা রেগে গেলাম, খুব কষ্ট পেলাম। তখন বললাম বাবা আপনি এটা কেন বলতেছেন? আমি আপনার ছেলের বউ, মেয়ের মতো, আর বাবা হয়ে মেয়েকে এই কথাগুলো বলতে আপনার লজ্জা করতেছে না? কেন কেন বলতেছেন? তো আমার শ্বশুরে হাত ধরে টেনে আমাকে জড়িয়ে ধরলো, আমাকে অনেক কিছু করার চেষ্টা করলো। তো আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাবার বাড়িতে এসে কান্নাকাটি করলাম। বাবা মাকে সব কিছু খুলে বললাম। তো আমার বাবা মা আমার স্বামীকে ফোন করলো, ফোন করে তাকে বাসায় নিয়ে আসলো। তো আমার জীবনে একটা ভুল হতে গিয়ে হলো না। তো দর্শক আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব শ্বশুর বাজে খারাপ